আসসালামু আলাইকুম। আমি নুরুন নাহার, সহকারী শিক্ষক, কাঁঠালপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর, মেহেরপুর। আজকে আমি তোমাদের মেহেরপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি যথারীতি আজকেও তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমি যে পাঠটি আজকে উপস্থাপন করব সেই পাঠটি তোমরা দেখতে পাচ্ছ যে মাটির নিচে যে শহর, এই মাটির নিচে যে শহর গল্পের প্রথম পাঠ নিয়ে আজকে আমি তোমাদের সাথে থাকব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে আর তোমাদের এই বাংলা বই, খাতা এবং কলম নিয়ে আমার সাথে বসে যাও। আর এই পাঠটি শুরু করার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই। তার আগে চলো আমরা জেনে নিই আজকে আমাদের এই পাঠটির কোন অংশটুকু আমরা পড়ব। আমরা আজকের পাঠের আমরা পড়ব বাংলাদেশের মধ্যে থেকে প্রবাহিত ছিল পর্যন্ত। বাংলাদেশের মধ্যে থেকে প্রবাহিত ছিল পর্যন্ত, পৃষ্ঠা নম্বর ৭৬। আমরা আজকে পড়ব এই পাঠটি। এই পাঠটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। এই বাংলাদেশ কি আমাদের জন্মভূমি, তাই না? বাংলাদেশ আমাদের জন্মভূমি। আমাদের এই মাতৃভূমির ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দীর্ঘদিন ধরে এদেশে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বসবাস করে আসছে। অনেক শাসক রাজত্ব করেছে, অনেক ধর্মের লোক বাস করে এখানে। অনেক শাসক রাজত্ব করেছে, সৃষ্টি হয়েছে অনেক ঐতিহাসিক স্থানের। দেশের বিভিন্ন স্থানে রয়েছে নানা রকম ঐতিহাসিক নিদর্শন। অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই অতীত ঐতিহ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে মহেস্থানগড়, ওয়ারী বটেশ্বর, আহসান মঞ্জিল, সোনারগাঁও, লালবাগের কেল্লা, ওয়ারী বটেশ্বর, পাহাড়পুর অন্যতম। আর এইসব ঐতিহাসিক স্থানগুলো আমাদের কাছে খুবই আকর্ষণীয় এবং আমাদের অতীত সভ্যতা বহন করে, যা অত্যন্ত নান্দনীয়। যদি আমরা সময় পাই তাহলে অবশ্য আমাদের বাবা মায়ের সাথে আমরা এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করব এবং এই ঐতিহাসিক স্থানগুলোর ইতিহাস আমরা এই তথ্যগুলো সংরক্ষণের চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর আমরা এই সংস্কৃতি এবং সভ্যতাকে কেন্দ্র করে কিন্তু খুব গর্ববোধ করি যে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান রয়েছে। চলো তাহলে আজকে আমরা এই অধ্যায়টির পাঠ সম্পর্কে জেনে নিই। আসলে আমরা প্রথমেই পাঠটির যে নামটি দেখেছিলাম এই গল্পের, সেটি ছিল কি মাটির নিচে যে শহর। খুব অদ্ভুত একটা নাম, তাই না? যে মাটির নিচে আবার শহর হয়, এমনটাই। আসলে আমরা যখনই পাঠটি পড়া শুরু করব তখনই বুঝতে পারবো যে এই মাটির নিচে শহরটি আসলে কোন শহর। আমি তোমাদের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানের নাম বলেছি। আজকের এই পাঠের যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেই নামটিও কিন্তু আমার বলে দেওয়ার নামের ভিতরে, অর্থাৎ ঐতিহাসিক স্থানগুলোর ভিতরে
রয়েছে, যা আমাদের নিদর্শন হিসেবে এখনও রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ছবিটিতে মাটির নিচে খুঁড়া হচ্ছে, খুঁড়ে কি পুরাতন কোনো বাড়িঘর বের করা হয়েছে, তাই না? এই যে দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে আসলে এই মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে এই পুরাতন বাড়িটি, অর্থাৎ আমাদের ঐতিহাসিক নিদর্শনটি। চলো তাহলে আমরা জেনে নিই, একটু পাঠটা শুরু করি। আর অবশ্যই তোমরা আমাকে অনুসরণ করবে, আর তোমাদের পাঠ্য বইয়ে ৭৬ নম্বর পৃষ্ঠাটি সাথে বের করো এবং আমি পড়ব, তোমরা মনোযোগ সহকারে আমাকে শুনবে এবং প্রত্যেকটা লাইনে নিচে আঙ্গুল মিলিয়ে পড়বে। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির উপরে ডিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। আমি আগেই বলেছিলাম যে আমাদের বাংলাদেশ জন্মভূমি আমাদের, আর এই আমাদের বাংলাদেশে অনেক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, অর্থাৎ প্রাচীন ঐতিহাসিক স্থান রয়েছে। আর সেগুলো আমাদের নিদর্শন, সেখানে আমাদের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। সেই স্থানের নাম হয়তো তোমরা জানো, কখনো বা সেখানে কেউ কেউ ঘুরতেও গেছো। তার মধ্যে অন্যতম ময়নামতি, মহাস্থানগড় এবং পাহাড়পুর। এগুলো কোনোটি হয়তো, এগুলো দেখতে ডিবির মতো, মাটির উপরে, যা দূর থেকেও দেখা যায়। কিন্তু এদেশে কিছু স্থান রয়েছে যেগুলো এক প্রাচীন নগর সভ্যতা, মাটির নিচে রয়েছে, যা কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর, তাহলে পাহাড়পুর কোথায় অবস্থিত? কুমিল্লা জেলার লালমাই অঞ্চলে আর কি বরেন্দ্র অঞ্চলে আমাদের পাহাড়পুর অবস্থিত, এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। তাহলে পাহাড়পুর হচ্ছে কুমিল্লার লালমাইয়ে অবস্থিত, মহাস্থানগড় হচ্ছে বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। মধুপুর গড়ের অধিকাংশই কেমন? তাদের মাটির গঠন, ভূমির গঠন কি একই রকম। পাহাড়পুর এবং মহাস্থানগড়ের ভূমির গঠন একই রকম। এই অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো। আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এরকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। তাহলে কি বলেছে? যে মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেছে যে আমাদের মাটি, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠটি ঠিক এরকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সভ্য মানব জনগণ বসতি ছিল। খ্রিস্টপূর্ব, তাই না? খ্রিস্টপূর্ব অর্থাৎ কি? যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছর বোঝায়। যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছর, সেটা হচ্ছে কি খ্রিস্টপূর্ব। আর খ্রিস্টাব্দ হচ্ছে কি যীশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলো। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। তাহলে ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বয়ে গেছে? নরসিংদী দিয়ে, তাই না? 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলার দক্ষিণ দিক থেকে
প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত। তাহলে ব্রহ্মপুত্র প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে কি প্রবাহিত নদ। 1900 কত সালে ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবা উপজেলাতে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ? 1770 সালে। 1770 সালে। তাহলে আজকে আমরা পাঠ থেকে কি জানলাম? যে আমাদের বাংলাদেশে অনেক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আর এই ঐতিহাসিক স্থানগুলো হলো কি মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি। আর এগুলোর দেখতে কেমন? ডিবির মতো বাইরে থেকে দেখা যায়, কিন্তু কিছু নগর সভ্যতা রয়েছে যা মাটির নিচে। আর কুমিল্লা, লালমা এবং বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশর ভূমির গঠন কি একই রকম, দেখতে তারা একই রকম। এই অঞ্চলকে কি মধুপুর গড় নামে পরিচিত। এই অঞ্চলকে বলা হয় মধুপুর গড়। মৃত্তিকা বিজ্ঞানীদের ধারণা যে আমাদের এই আজকের পৃথিবী এমন ছিল না। আজ থেকে কি বহু বছর আগে, অর্থাৎ কি খ্রিস্টপূর্ব 7 থেকে 6 দশকের বর্তমান গঙ্গা নদীর তীরে মানবজাতির সভ্যতা গড়ে ওঠে, অর্থাৎ বসবাস শুরু করে। আর এখানে ছিল কি সুন্দর একটি নগরী। আর এই নগরী কি নরসিংদী নদী দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের পাশেই কিন্তু এই নগরীটি অবস্থিত। 1970 সালে ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে কি নরসিংদী জেলার বেলাবা উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁয়ে নগরের পাশ দিয়ে প্রবাহিত। তাহলে সোনারগাঁয়ের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ, তাই না? আমরা কিন্তু যারা সোনারগাঁ দেখেছি, তোমরা দেখবে যে সেখানে অনেক পুরাতন বিল্ডিং আছে, বাড়ি ঘর আছে। দেখলে কি মনে হয় যে এখনই খসে খসে পড়বে, কিন্তু এগুলো কি আমাদের ঐতিহ্য। আর আমরা যে আজকে যে শহরের কথা জানলাম, মাটির নিচে যে শহর, এবং এই যে এখানে ছবিতে দেখতেও পাচ্ছি যে সেখানে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করার কাজ চলছে। আর এই পাঠটি পড়ার সময় আমরা কিছু যুক্তবর্ণ খুঁজে পেয়েছি। তাহলে চলো আমরা, এবং তোমরা হয়তো আমার সাথে সাথে তোমরাও লক্ষ্য করেছো যে কিছু যুক্তবর্ণ রয়েছে এবং কিছু যুক্তবর্ণ আমরা আগের ক্লাসগুলিতে পড়েছি। আমরা যদি সেগুলো বাদ দিয়েও পড়ি, তবুও আমরা কিছু যুক্তবর্ণ এখানে খুঁজে পেয়েছি। যেমন স্থান, যেসব স্থানের নাম তোমরা হয়তো জানো স্থান। তাহলে চলো আমরা একটু বোর্ডে লিখি যুক্তবর্ণগুলো। যুক্তবর্ণ বিশ্লেষণ। স্থান, এই যুক্তবর্ণটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি কি অক্ষর পাবো, বর্ণ পাবো? দন্ত স এবং থ পাবো। কি দন্ত স এবং থ পাবো, তাই না? এই দন্ত স এবং থ দিয়ে যদি আমরা একটি বাক্য শব্দ তৈরি করি, তাহলে সেই শব্দটি কি হতে পারে বলো তো তোমরা? হ্যাঁ, এই যুক্তবর্ণটি দিয়ে আমরা যদি বাক্য গঠন করি, শব্দ গঠন করি, তাহলে আমরা, হ্যাঁ তোমরা অনেক রকম শব্দ হয়তো গঠন করতে পারো, কিন্তু আমি একটি শব্দ লিখছি অবস্থান। অবস্থান। আর এই যুক্তবর্ণটি দিয়ে আমি একটি বাক্য গঠন করব। কারণ আমাদের যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এই পরীক্ষাতে সাধারণত পঞ্চম শ্রেণীতে যুক্তবর্ণ বিশ্লেষণ করে নতুন শব্দ গঠন করে এবং সেই নতুন শব্দ দিয়ে একটি বাক্য গঠন করতে হয়।
আর এজন্যই আমি তোমাদের এই যুক্তবর্ণ বিশ্লেষণ করে নতুন শব্দ গঠন করছি এবং বাক্য তৈরি করা দেখাচ্ছি। তাহলে আজকে আমি তোমাদের এই অবস্থান দিয়ে একটি বাক্য তৈরি করছি। বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করছি। তোমরা হয়তো আরও সুন্দর বাক্য তৈরি করতে পারবে, আমি জানি সেটা আমার চাইতেও অনেক অনেক সুন্দর হবে তোমাদের। চলো আমরা আরেকটি যুক্তবর্ণ দেখে নিই। দেখো কিন্তু, আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, এই যে কিন্তু। এই কিন্তুতে একটি যুক্তবর্ণ রয়েছে, দন্ত ন নয়ে ত, দন্ত নয়ে ত। আর বিশ্লেষণ করলে আমরা কি কি বর্ণ পাবো? দন্ত ন যোগ ত। আর যদি আমরা শব্দ গঠন করি তাহলে আমরা কি শব্দ পেতে পারি বলো তো? হ্যাঁ, তোমরা কিন্তু নতুন নতুন অনেক শব্দ বের করতে পারবে। আমি লিখছি, দেখো, জন্তু। যদি আমি বাক্য লিখি, সুন্দরবনে অনেক অনেক জীব জন্তু বাস করে। সুন্দরবনে অনেক জীবজন্তু বাস করে। দেখো, আমরা কুমিল্লাতে একটি যুক্তবর্ণ রয়েছে, লয়ে ল। আর এই যুক্তবর্ণটি ভাঙলে আমরা পাবো ল যোগ ল। এবং এই যুক্তবর্ণটি যদি আমরা যুক্তবর্ণ দিয়ে যদি আমরা একটি শব্দ গঠন করি, দেখো আমি একটি নতুন শব্দ লিখছি, গোল্লাছুট। তোমরা জানো গোল্লাছুট আসলে কি? মজার একটি খেলা, গোল্লাছুট। গোল্লাছুট দিয়ে আমি একটি বাক্য গঠন করছি। গোল্লাছুট হলো মজার একটি খেলা। আর তোমরা আমার সাথে সাথে এই যুক্তবর্ণগুলা খাতাতে একটু লিখে ফেলবে। দেখো, আমরা আরও অঞ্চলে একটি যুক্তবর্ণ রয়েছে, অঞ্চল। আর এই যুক্তবর্ণটি আমরা দেখি, এই যুক্তবর্ণটি বিশ্লেষণ করলে আসলে কি আমরা পাই। দেখো, এই যুক্তবর্ণটি কিন্তু পরীক্ষাতে এসেই থাকে, প্রায়ই আমরা লক্ষ্য করি যে পরীক্ষাতে এই যুক্তবর্ণটি রয়েছে। চলো দেখি আমরা এই যুক্তবর্ণটিতে কি কি বর্ণ রয়েছে। ইয় এবং চ, ইয় চ। ইয় চ দিয়ে তুমি অনেক নতুন নতুন শব্দ গঠন করতে পারো। আমি লিখছি চঞ্চল, চঞ্চল। বাক্য লিখছি টুনটুনি চঞ্চল প্রকৃতির পাখি। টুনটুনি চঞ্চল প্রকৃতির পাখি। টুনটুনি চঞ্চল প্রকৃতির পাখি। চলো আমরা আরও কয়েকটি যুক্তবর্ণ রয়েছে, সেগুলো একটু লিখে নিই, তাহলে তোমাদের নিশ্চয়
এগুলা লেখা হয়ে গেছে। চলো আমরা সেই যুক্ত বর্ণগুলো সাথে লিখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞানীগণ। বিজ্ঞানীতে একটি যুক্ত বর্ণ রয়েছে, সেই যুক্ত বর্ণটি আমরা একটু লিখে নিই। আমরা আসলে এই যুক্ত বর্ণটি একটু জটিল মনে হয়, কিন্তু পরীক্ষাতে সাধারণত আমরা এই যে ইয়চয় এবং এই ধরনের যুক্ত বর্ণটিও কি দেখে থাকি, তাই না? তাহলে চলো আমরা এটা দেখি যে কি আছে। এই যুক্ত বর্ণটিতে রয়েছে বর্গীয় জ যোগ ইয়, বর্গীয় জ যোগ ইয়, বর্গীয় জ যোগ ইয়। এই বর্গীয় জ ইয় দিয়ে আমরা যদি বাক্য শব্দ গঠন করি তাহলে আমরা কি লিখব? বিজ্ঞান। আমরা লিখব বিজ্ঞান। আর এই বিজ্ঞান শব্দটি দিয়ে আমরা যদি বাক্য গঠন করি, খুব মজার মজার বাক্য অবশ্যই হয়। তো চলো আমি আজকে লিখি যে আমাদের কি আজকের বিশ্ব বিজ্ঞানের দান বা অবদান। আজকের বিশ্ব বিজ্ঞানের অবদান। আমরা দেখো আর দুইটি যুক্তবর্ণ লিখব। তার মধ্যে ব্রহ্মপুত্রতে দেখো তোমরা একটি যুক্তবর্ণ রয়েছে ব্রহ্মপুত্র। আমরা এই যুক্তবর্ণটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করব। দেখো তোমরা এই যে এই যুক্তবর্ণটি, আমরা আরও একটি যুক্তবর্ণ রয়েছে, দেখো দক্ষিণ। দেখো এই যুক্ত বর্ণ দুইটি কিন্তু দেখতে কি একই রকম, তাই না? শুধু একটু পার্থক্য রয়েছে যে এটার এই যে সামনের অংশটা কি সোজা, আর এখানে এর এই অংশটা কেমন কয়ের মতো, তাই না? এটা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এই বর্ণ দুইটি দেখতে একই রকম। চলো তাহলে আমরা প্রথম বর্ণটি ভেঙে দেখাই যে প্রথম বর্ণটিতে কি কি বর্ণ রয়েছে। প্রথমটিতে রয়েছে হ যোগ ম, হ যোগ ম। আমরা যদি শব্দ লিখি তাহলে লিখতে পারি ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি আমরা লিখলাম। আর প্রাচীন ব্রাহ্মী লিপির একটি প্রাচীন নিদর্শন। এই ব্রাহ্মী লিপি হলো কি আমাদের একটি প্রাচীন নিদর্শন। তাহলে আমরা এখানে লিখি যে ব্রাহ্মী লিপি হলো একটি প্রাচীন নিদর্শন। আমরা দেখো এই যুক্তবর্ণটি আমরা বিশ্লেষণ করব। ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। কি করব? ক যোগ মূর্ধন্য ষ। চলো তাহলে আমরা কয়ে মূর্ধন্য ষ দিয়ে একটি শব্দ গঠন করি। কক্ষ। তোমরা তোমাদের শ্রেণীকক্ষ খুব মিস করো, তাই না? চলো তাহলে আজকে আমি শ্রেণীকক্ষ দিয়ে একটি বাক্য গঠন করি। আমাদের শ্রেণীকক্ষটি খুব সুন্দর।
এই ছিল আমাদের যুক্ত বর্ণগুলো। আর এই যুক্ত বর্ণের ভিতরে কিন্তু 4টি যুক্ত বর্ণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে একই রকম। এজন্য তোমরা অবশ্যই সতর্কতার সাথে এই যুক্ত বর্ণগুলো যখন পরীক্ষাতে আসবে তখন তোমরা অবশ্যই এই যুক্ত বর্ণগুলো সতর্কতার সাথে বিশ্লেষণ করবে এবং শব্দ তৈরি করবে এবং বাক্য তৈরি করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকবার একটু দেখে নিই যে 4টি আছে এবং তোমরা যেগুলো লিখেছো সবগুলা তোমরা দেখে নেবে। এই আমার লিখে দেওয়া এই যুক্তবর্ণের বাইরেও কিন্তু আরও যুক্তবর্ণ রয়েছে, তোমরা ইচ্ছা করলে সেগুলো খাতায় নিয়ে তুলে নিয়ে খুঁজে লিখে বিশ্লেষণ করবে। এর যুক্তবর্ণের বাইরেও আমরা কিছু নতুন শব্দ দেখেছি। তোমাদের কাছে কি এমন মনে হয়নি যে কিছু নতুন শব্দ আমাদের এই পাঠে রয়েছে? চলো তাহলে আমরা দেখি সেই নতুন শব্দগুলো কি ছিল আর সেই নতুন শব্দের অর্থই বা কী। তাহলে চলো আমরা একটু দেখে নেই নতুন শব্দ এবং নতুন শব্দের অর্থ। নতুন শব্দ এবং নতুন শব্দের অর্থ। নতুন শব্দ দেখো, আমরা এখানে বেশ কয়েকটি, প্রথম লাইনটিতেই দেখো বেশ কয়েকটি যুক্তবর্ণ রয়েছে। প্রাচীন রয়েছে, প্রত্নতাত্ত্বিক রয়েছে, নিদর্শন রয়েছে। আমরা প্রথমে জেনে নিই প্রাচীন। প্রাচীন শব্দটির অর্থ কী? প্রাচীন, প্রাচীন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। প্রাচীন শব্দের অর্থ পুরাতন। প্রাচীন শব্দের অর্থ কি? পুরাতন। প্রাচীন শব্দের অর্থ পুরাতন। দেখো এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক। কি রয়েছে? প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক। এই প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ চলো আমরা জেনে নিই। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ, প্রত্ন শব্দের অর্থ এখানে পুরাতন বা প্রাচীন। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন, আর তাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে এই পুরাতন সম্পর্কিত যে তত্ত্ব তাকেই বলা হয় প্রত্নতাত্ত্বিক। তাকেই বলা হয় কি? প্রত্নতাত্ত্বিক। তাহলে আমরা চলো একটু লিখি যে প্রত্ন শব্দের অর্থ পুরাতন বা প্রাচীন এবং তাত্ত্বিক আছে, তাই না? পুরাতন বা প্রাচীন এবং এই সম্পর্কিত যে তথ্য, এবং এই সম্পর্কিত যে তথ্য, এই সম্পর্কিত যে তত্ত্ব তাই প্রত্নতাত্ত্বিক। তাহলে প্রত্ন শব্দের অর্থ কি? পুরাতন বা প্রাচীন। আর এই প্রাচীন বা পুরাতন সম্পর্কিত যে তত্ত্ব, এই তত্ত্বকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। এই আর এভাবে যেভাবে বের করা হয়, যেভাবে সম্পর্কিত যে তত্ত্ব তাই হচ্ছে তাত্ত্বিক, এবং যেভাবে বের করা হয় তাই হচ্ছে কি? প্রত্নতাত্ত্বিক। অর্থাৎ যে উপায়ে বের করা হয় সেটাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক। চলো আমরা দেখে নিই নিদর্শন। নিদর্শন শব্দের অর্থ কি? নিদর্শন, নিদর্শন শব্দের অর্থ হচ্ছে প্রমাণ বা চিহ্ন। প্রমাণ বা চিহ্ন। নিদর্শন শব্দের অর্থ হচ্ছে প্রমাণ বা চিহ্ন। নিদর্শন শব্দের অর্থ হচ্ছে প্রমাণ বা চিহ্ন। আমরা দেখো যে অঞ্চল,
একটি শব্দ পেয়েছি কি অঞ্চল। এই অঞ্চল শব্দের অর্থ হচ্ছে এলাকা। অঞ্চল শব্দের অর্থ হচ্ছে কি এলাকা। দেখি আমরা অঞ্চলের পরে আর কি যুক্তবর্ণ রয়েছে। মৃত্তিকা। মৃত্তিকা শব্দের অর্থ তোমরা নিশ্চয় জানো। মৃত্তিকা শব্দের অর্থ হচ্ছে মাটি। মৃত্তিকা শব্দের অর্থ মাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই নতুন শব্দগুলো খাতায় লিখে নেবে এবং এই শব্দের অর্থগুলো তোমরা শব্দের পাশাপাশি লিখে নেবে। আমরা দেখি এখানে আরেকটি নতুন শব্দ রয়েছে খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব আমি আগেও তোমাদেরকে বলেছি যে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছরগুলোকে বলা হয়, বছর বোঝাতে বলা হয় খ্রিস্টপূর্ব। যীশু খ্রিস্টের জন্মের আগের বছরকে বোঝাতে খ্রিস্টপূর্ব বোঝানো হয়। তাহলে খ্রিস্টপূর্ব কি? যীশু খ্রিস্টের জন্মের আগের বছর বোঝাতে। যীশু খ্রিস্টের জন্মের আগের বছর খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব হলো যীশু খ্রিস্টের জন্মের আগের বছর বোঝাতে। যীশু খ্রিস্টের জন্মের আগের বছর বোঝাতে বলা হয় কি? বলা হয় হ্যাঁ খ্রিস্টপূর্ব। আরেকটি আমরা দেখতে পাচ্ছি সবশেষ শব্দটি আমাদের পাঠের আজকে প্রবাহিত। এই প্রবাহিত শব্দের অর্থ কি? প্রবাহিত শব্দের অর্থ হচ্ছে বয়ে চলা। প্রবাহিত শব্দের অর্থ হচ্ছে বয়ে চলা। প্রবাহিত শব্দের অর্থ হচ্ছে বয়ে চলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাচীন শব্দের অর্থ পুরাতন। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে প্রত্ন শব্দ। দেখো এখানে দুইটা শব্দের একত্রিত হয়ে বা একসাথে হয়ে কি একটি শব্দ গঠন হয়েছে। প্রত্ন একটি শব্দ এবং তাত্ত্বিক একটি শব্দ, দুইটা শব্দ মিলে একটি শব্দ গঠন হয়েছে প্রত্নতাত্ত্বিক। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরাতন, আর তাত্ত্বিক শব্দের অর্থ এই পুরাতন সম্পর্কিত যে তথ্য সেটা হচ্ছে তাত্ত্বিক। আর এই কৌশলের মাধ্যমে এই তথ্যটি উদ্ঘাটন করা হয় সেটা বা যে উদ্ঘাটন করা হয় তাই হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নিদর্শন শব্দের অর্থ প্রমাণ বা চিহ্ন। নিদর্শন শব্দের অর্থ প্রমাণ বা চিহ্ন। অঞ্চল শব্দের অর্থ এলাকা। মৃত্তিকা শব্দের অর্থ হচ্ছে মাটি। এবং খ্রিস্টপূর্ব শব্দের অর্থ যীশু খ্রিস্টের জন্মের আগের বছর বোঝাতে খ্রিস্টপূর্ব ব্যবহার করা হয়। প্রবাহিত শব্দের অর্থ হচ্ছে বয়ে চলা। প্রবাহিত শব্দের অর্থ বয়ে চলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে আজকের পাঠ থেকে কি জানলে? তোমাদের নিশ্চয় মনে আছে তোমরা আজকে এই পাঠের অংশ থেকে বেশ কয়েকটি পুরাতন স্থানের নাম জেনেছ এবং সেই স্থানগুলো কোথায় অবস্থিত সেটিও জেনেছ। বাংলাদেশ সবচেয়ে বড় নদের নাম কি সেটাও জেনেছ। সেটা কোন জেলার পাশ দিয়ে বয়ে চলেছে সেটাও জেনেছ। এবং আরও জেনেছ কি যুক্ত বর্ণ বিশ্লেষণ এবং যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন এবং নতুন শব্দ দিয়ে বাক্য গঠন। সেই সাথে আরও নতুন কিছু শব্দের অর্থ, অজানা শব্দের অর্থ এবং অজানা শব্দ বের করেছ। তাহলে আমরা আজকের পাঠ থেকে কি জেনেছি? যে আমাদের দেশে বেশ কিছু পুরাতন নিদর্শন রয়েছে, ঐতিহাসিক স্থান রয়েছে। কাল পাত্রভেদে এক এক সময় এক এক মানুষের বসবাস আমাদের এই বাংলাদেশে এবং তাদের সেই জাতি ধর্মের মানুষদের বসবাস করার কারণে কি হয়েছে? অনেক ঐতিহাসিক স্থান তৈরি হয়েছে। আর এই ঐতিহাসিক স্থানগুলো আমাদের কি ঐতিহ্য
বহন করে, তাই না? আর এজন্য আমরা কি সবসময় গর্ববোধ করি। আর এই ঐতিহাসিক স্থানগুলো হলো কি সোনারগাঁ, মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, আহসান মঞ্জিল, ওয়ারি বটেশ্বর ইত্যাদি। এবং এগুলো দেখতে কি খুবই দৃষ্টিনন্দনীয়, খুবই সুন্দর তার কারুকাজগুলা। আমরা যদি সময় পাই অবশ্যই আমরা এই আমাদের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করব। চলো আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে একটি বাড়ির কাজ দেব। আর এই বাড়ির কাজগুলো হলো, তোমরা এখানে দেখো 1 2 3 4 5 6 7টি নতুন শব্দ খুঁজে পেয়েছিলে এই পাঠ থেকে, তাই না? এই পাঠ থেকে তোমরা 7টি শব্দ খুঁজে পেয়েছো। আর এই 7টি শব্দ দিয়ে তোমরা 7টি বাক্য তৈরি করবে। তাহলে আজকের বাড়ির কাজ কি দিলাম তোমাদেরকে, যে এই যে আমরা নতুন 7টি শব্দ পাঠ থেকে খুঁজে পেয়েছিলাম, যে শব্দগুলো আমরা খুঁজে পেয়েছিলাম, এই শব্দগুলো দিয়ে আমরা কি গঠন করব বলো তো? বাক্য গঠন। বাক্য গঠন করবে। আমরা এই যে এই 2 3 4 5 6 7 এই 7টি শব্দ দিয়ে 7টি বাক্য গঠন করবে। এবং বাক্য গঠন করে আমার মেসেঞ্জারে তোমরা দিয়ে দিতে পারো, অথবা আমাদের মেহেরপুর অনলাইন প্রাইমারি স্কুলে মেসেজ করে দিতে পারো। তাহলে আমরা কি তোমাদের এটা কারেকশন করে দিতে পারি। আর তোমরা যে কষ্ট করে আজকে আমার সাথে যারা ছিলে, অবশ্যই তোমরা আমার এই ক্লাসটিকে শেয়ার করে তোমার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এবং যে সকল আমার সহকর্মী বিন্দুরা দেখছেন আমার ক্লাসটি, তাদের কাছে অনুরোধ রইল এই ক্লাসটি শেয়ার দিয়ে আমার শিক্ষার্থীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য। সে পর্যন্ত আমি আগামী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে তোমাদের সামনে আবার আসব, ঠিক এই সময়েই। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।